প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির এই মুহূর্তের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এখনকার আয়োজনে। সবার আগে দেখতে পাবেন অবশেষে ডাকসুর বিপির চেয়ারে বসছেন নবনির্বাচিত বিপি নুরুল হক নূর। এরপর দেখতে পাবেন জানা গেল ডাকসুর নির্বাচনে কেন এবং কিভাবে নূর বিপি নির্বাচিত হলো, এবং সবশেষে রয়েছে ডাকসুতে ছাত্রদলের ভরাডুবির কারণ কি। এখন দেখুন বিস্তারিত। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর বিপির চেয়ারে বসছেন এ পদে নবনির্বাচিত নুরুল হক নূর। গত শনিবার 16 মার্চ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং এরপর বাংলা ট্রিবিউনকে দেওয়া বক্তব্যে তিনি এমন মনোভাব প্রকাশ করেছেন। নুরুল হক নূর বলেন, দায়িত্ব গ্রহণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি, তবে যতদূর জানি ভিসি স্যার আমাদের ডাকবেন, একটি অভিষেক অনুষ্ঠান হবে। গত কয়েকদিন ডাকসুর পুনর্নির্বাচন দাবি করে আসলেও শনিবার গণভবনে দেওয়া বক্তব্যে একবারও তা উল্লেখ করেননি নুরুল হক নূর। গণভবনে দেওয়া বক্তব্যে তিনি নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে মন্তব্য করে তা তদন্তের জন্য প্রধানমন্ত্রী যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন সেই জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করব, ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে সোচ্চার থাকব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতাও কামনা করেন তিনি। গণভবন থেকে বাইরে এসে নুরুল হক নূর গণমাধ্যমের সামনে একই বক্তব্য দেন। এ সময় তিনি ভিপির দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করার প্রত্যয় প্রকাশ করেন। এখন দেখুন জানা গেল ডাকসু নির্বাচনে কেন এবং কিভাবে নূর ভিপি হলেন। অনেকে মনে করেন ডাকসু আসলে জাতীয় রাজনীতিরই একটা মিনি সংস্করণ, কিন্তু ছাত্ররা প্রমাণ করেছে তাদের চিন্তা গতানুগতিকতার বাইরে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের পরেই বিএনপি এবং জাতীয় পার্টি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এরশাদের দলের তো কোনো অস্তিত্বই নেই। এবার নির্বাচনী ডামাডোলের আড়ালে ঢুকে গিয়েছিল, তারা খেয়ে পালিয়েছে। আর এত যে বড় বিএনপি, তার অঙ্গ সংগঠন ছাত্রদল, এরা তো পূর্ণাঙ্গ প্যানেলেই দিতে পারেনি। হলগুলোর কোনোটিতে 3 জনের বা 4 জনের বেশি প্রার্থী নেই তাদের, অথচ তারা যে ক্যাম্পাসে ঢুকতে পারেনি এমন অজুহাতও দেওয়া সম্ভব নয়। কারণ তফসিল ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল তাদের অবাধ পদচারণা। এই যে বেকায়দায় পড়ে যাওয়া, এটা আসলে অছাত্রদের হাতে ছাত্র সংগঠন ছেড়ে দেওয়ারই কুফল। এদিক দিয়ে অনেকটাই এগিয়ে গেছে ছাত্রলীগ। গত কয়েক বছর ধরেই তারা ছাত্র সংগঠনের দায়িত্ব আর আদবাইদের হাতে দিচ্ছে না। কেবল প্রার্থী দিতে না পারাই নয়, ভোট প্রাপ্তির ক্ষেত্রেও তাদের দুরবস্থা ছিল লক্ষণীয়। কোথাও কোথাও কোনো পদেই তাদের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেনি। কেউ কেউ হয়তো বলবেন ভোট যথাযথ হয়নি, কারচুপি হয়েছে। তর্কের খাতিরে এসবকে যদি সত্য বলে ধরে নেওয়া হয়, তাহলেও কিন্তু কেউ বলবে না যে ছাত্রদলের প্রার্থীদের কোনো সম্ভাবনা ছিল। জাতীয় রাজনীতিতে একটা কথা প্রায় বলা হয়, বিএনপি নাকি নির্বাচনে জিতে নেগেটিভ ভোটে। যারা আওয়ামী লীগের কাজকর্ম পছন্দ করে না, তারা বিকল্প হিসেবে বিএনপিকে বেছে নেয়। বিএনপির বিশেষ কোনো রাজনৈতিক আদর্শকে ভালোবেসে নয়, বরং ক্ষমতাসীনদের উপর ভীতশ্রদ্ধ হয়ে ভোট দেয় বিএনপিকে। কিন্তু এই ফর্মুলা কেন কাজ করল না ডাকসু নির্বাচনে? এখানে তারা বিকল্প হিসেবে বেছে নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িতদের। এখান থেকে বিএনপির শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। কেবল নিজেদের নেতা নেত্রীর মুক্তির দাবি একমাত্র রাজনৈতিক ইস্যু হতে পারে না, মানুষের দাবিগুলো নিয়েও মাঠে নামতে হবে, না হলে দুরবস্থা ক্রমাগতই বাড়তেই থাকবে। কেবল বিএনপির ছাত্রদলই নয়, বামপন্থীদেরও বলতে গেলে একই রকম ভরাডুবি হয়েছে এখানে। অথচ নির্বাচনী প্রচারের সময় বামপন্থীদের হাকডাক কিন্তু বেশ দেখা গেছে। কয়েকটি সংগঠন মিলেমিশে যৌথ প্যানেল দিয়েছে তারা, তারপরেও ভোটের বাজারে কোনো আওয়াজ তুলতে পারেনি। অথচ একসময় এই ডাকসুতে বামপন্থীদের জয় জয়কার ছিল। জাতীয় রাজনীতির মতো ডাকসুতেও যে বামপন্থীদের এমন নিঃস্ব অবস্থা হতে পারে, সেটা সম্ভবত গণমাধ্যমের প্রচারণা দেখে অনেকেই বুঝতে পারেনি। অথচ গত কয়েক বছরে বন্যার সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত আন্দোলন দানা বেঁধেছে, তার প্রতিটিতেই এই বামপন্থীদের ভূমিকা ছিল প্রবল। অথচ তারপরেও যখন ভোটের প্রশ্ন উঠল, এদের কেন বিবেচনাতেই নিল না সাধারণ ছাত্ররা? বামপন্থী দলগুলোর জন্য এটা একটা গবেষণা বা আত্মোপলব্ধির সাবজেক্ট হতে পারে। তাহলে ভোট পেল কারা, অথবা কেনই বা এরা ভোট পেল? আসলে এটিই হচ্ছে আলোচনার বিষয়, এটিই হচ্ছে আশাবাদের কারণ। নির্বাচনে কারচুপি হয়েছে কি হয়নি, এটা নিয়ে নির্বাচনের শুরু থেকেই ব্যাপক আলোচনা হয়েছে। কেউ বলবেন হয়েছে, কেউ হয়তো বলবেন হয়নি। তবে এই সিদ্ধান্তে সবাই একমত হবেন যে এই নির্বাচনে সরকার সমর্থিত ছাত্রলীগের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত না। ডাকসুর কেন্দ্রীয় প্যানেলে তারা একটা সংগঠনের নামে ব্যানারে থাকলেও হলগুলিতে ছিল স্বতন্ত্র হিসেবে। সেভাবেই তারা বিপুল ভোট পেয়েছে। এত কারচুপির অভিযোগের মধ্যেও অনেক হলে জিতেছে, আর কেন্দ্রীয় কমিটিতে তো সবচেয়ে সম্মানজনক ভিপি পদেই জিতে গেছে। এই দুটি পক্ষের ভোট প্রাপ্তিকে কিভাবে ব্যাখ্যা করা যায়? ছাত্রলীগ ভোট পাবে, এটা স্বাভাবিকই ছিল। গত 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের ছিল একচেটিয়া প্রভাব। ছাত্রদল তো এই সময় হলে বা ক্যাম্পাসে ঢুকতেই পারেনি। হলে সিট পেতে হলে ছাত্রলীগের অনুমোদন নিতে হতো, ফলে সিট পাওয়ার স্বার্থেও সকলকে ছাত্রলীগ করতে হয়েছে। এভাবে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় গত 10 বছরে নিজেদের সংগঠনকে গড়ে তোলার এক অকল্পনীয় সুযোগ তারা পেয়েছে। সেই সুযোগকে তারা কাজে লাগিয়েছে। ফলে সবচেয়ে দৃঢ় সাংগঠনিক ভিত্তি নিয়ে দাঁড়িয়ে থাকা সংগঠনের ভোটের দৌড়ে ভালো করবে, এতে আর অবাক হওয়ার কি থাকতে পারে? কিন্তু স্বতন্ত্রদের ভালো করার পিছনে রহস্যটা কি? এখানে আসলে দুটি বিষয় কাজ করেছে। প্রথমত, যারা ছাত্রলীগকে
ছাত্রলীগকে পছন্দ করে না, তারা একটা বিকল্প খুঁজছিল। বিকল্পের সেই জায়গাটিতেই প্রথাগত কোনো ছাত্র সংগঠন নিজেদের নিয়ে আসতে পারেনি। জাতীয় রাজনৈতিক দলগুলোর তাদের আনুগত্য এবং লেজুর বৃত্তি তাদের সেই জায়গায় আনতে পারেনি। আর এই শূন্যতার সুযোগে বিকল্প হিসাবে আবির্ভূত হতে পেরেছে স্বতন্ত্ররা। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এরা সেই আস্থার জায়গায় নিজেদের নিয়ে যেতে পেরেছে। কোটা সংস্কার আন্দোলনকে যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, এটি যে সংখ্যাগরিষ্ঠ তরুণদের হৃদয়ের দাবি সেটি কিন্তু মানতেই হবে। দুর্ভাগ্য হলো দেশের ছাত্র সমাজের বৃহত্তম সংগঠন হওয়া সত্ত্বেও ছাত্রলীগ এই বিষয়টিকে উপলব্ধি করতে পারেনি। একেবারেই যে পারেনি তা হয়তো নয়, শুরুতে তাদের ভূমিকা কিন্তু এই আন্দোলনের পক্ষেই ছিল, কিন্তু মূল দলের সিনিয়র নেতাদের কারণে তাদের পিছু হটতে হয়েছে। এই জায়গাটিতেই তারা ভুল করেছে। এই জায়গায় কেবল ছাত্রলীগকেই নয়, তাদের মূল সংগঠন আওয়ামী লীগকেও শিক্ষা নিতে হবে। বুঝতে হবে ছাত্রদের চাহিদা তাদেরকেই নির্ধারণ করতে দিতে হয়। তাদের উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ভালো ফল আনতে পারে না। আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সেরকমই হয়েছে। বঙ্গবন্ধুর মতো বিশাল নেতার সঙ্গেও কিন্তু বিভিন্ন ইস্যুতে ছাত্রলীগের মতবিরোধ হয়েছে, তারপর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। সেই বাস্তবতা কি এখনো আছে? নেই বলেই হয়তো কোটা সংস্কারের মতো একটা পপুলার ইস্যুতে পিছিয়ে পড়েছে ছাত্রলীগ। আর ইস্যুটির সঙ্গে থাকতে পারার কারণে নূরের মতো ছাত্রলীগের মাঝারি সারির নেতা বিপুল ভোটে ডাকসুর বিপি নির্বাচিত হয়েছে। সবচেয়ে আশার জায়গাটি হচ্ছে শোভনের কোলাকুলি। সকালে নূরকে ধাওয়া দেওয়ার পর ভুল শুধরে বিকালে গিয়ে আলিঙ্গন করা, এটা ভালো। কেবল কোলাকুলি নয়, সেই সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছে সে। অবশ্য এসব ছাত্রলীগের ম্যাচিউরড রাজনীতিরই বহিঃপ্রকাশ। এই ম্যাচিউরিটির আয়ু মাত্র একদিন হবে না, বরং পরবর্তী সময়েও অব্যাহত থাকবে বলে আশাবাদ। নূরকে ছাত্র শিবির বানানোর প্রচেষ্টা যে মোটেই কার্যকর কোনো রাজনীতি নয়, সংশ্লিষ্টরা সেটা যত উপলব্ধি করবেন ততই মঙ্গল। নূর ছাত্রলীগেরই সৃষ্টি, এমন বিবেচনা এবং সেই অনুযায়ী আচরণেই বরং অধিকতর সুফল বয়ে আনবে। আর তার প্রতিফলন হয়তো ডাকসুর আগামী নির্বাচনেও পড়তে পারে। সবশেষে দেখুন ডাকসুতে ছাত্রদলের ভরাডুবির কারণ কি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ছাত্রদল প্রার্থীদের ভরাডুবিতে বিস্মিত সংগঠনটির নেতাকর্মীরা। একটি পদেও জয়ী হতে পারবে না, এটা তারা কল্পনাও করতে পারেনি। সাংগঠনিক দুর্বলতা সহ বেশ কয়েকটি কারণে এই ভরাডুবি হয়েছে বলে মনে করছেন অনেকে। এ নিয়ে অসন্তোষ বিএনপির নীতি নির্ধারকদের মধ্যেও। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতে ছাত্র অধিকার সংশ্লিষ্ট কোনো বিষয়ে ছাত্রদল সক্রিয় ছিল না। আবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির প্রায় সবাই অছাত্র। গত 10 বছরে ক্যাম্পাসে অবস্থান করতে না পারায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের যোগাযোগ গড়ে ওঠেনি। এছাড়া মেয়াদ উত্তীর্ণ কমিটি, প্যানেল গঠনে জটিলতা এবং যথাযথ প্রস্তুতি ছাড়া ভোটে অংশ নেওয়ার ফলে ডাকসু নির্বাচনে অকল্পনীয় বিপর্যয় হয়েছে। তবে ছাত্রদলের শীর্ষ নেতাদের দাবি ব্যাপক অনিয়ম এবং কারচুপির কারণে তাদের প্রার্থীরা বিজয়ী হতে পারেনি। ছাত্রদলের ভিভি এবং জিএস পদে যে ভোট পড়েছে তাতে এ সন্দেহের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ভিপি পদে মাত্র 245 ভোট পড়েছে। তাহলে সংগঠনের নেতাকর্মীরা কি ভোট দেননি? সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে বলেন, এবারে ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং কারচুপি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের কলঙ্কময় ঘটনা এর আগে ঘটেনি। এটা শুধু ছাত্রদল নয়, ছাত্রলীগ বাদ দিয়ে সাধারণ শিক্ষার্থী এবং সব ছাত্র সংগঠনের উপলব্ধি। শিক্ষক সমাজ, বিগত দিনে যারা ডাকসুর নেতৃত্ব দিয়েছেন, সবাই এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে ছাত্রলীগের ভূমিকা যদি সাংগঠনিক হতো তাহলে ছাত্রদলের সাংগঠনিক অবস্থা পাওয়া যেত। ছাত্রদল দুর্বল থাকলে তারা সেভাবেই নির্বাচনের আয়োজন করত। 1990 সালে ডাকসু নির্বাচনে ছাত্রদল স্বৈরাচার বিরোধী আন্দোলনের জেরে ডাকসুতে বড় বিজয় পেয়েছিল। কিন্তু 11 মার্চ সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ছাত্রদল ডাকসুর 25টি পদের একটিতেও জয় পায়নি। এমনকি প্রার্থীদের মধ্যে সম্পাদকীয় একটি পদ ছাড়া কেউ হাজারের উপরে ভোট পাননি। 12টি সম্পাদকীয় পদের মাত্র একটিতে ছাত্রদলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসতে পেরেছেন। কমন রুমে এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে প্রার্থী কানেতাইয়া লামলাম 7119 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। বিপি পদে এই সংগঠনের প্রার্থী মোস্তাফিজুর রহমান 245 ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার 462 ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন। আর এজিএস প্রার্থী খোরশেদ আলম সোহেল পেয়েছেন মাত্র 294 ভোট। এছাড়া 18টি হল সংসদের কোন পদে ছাত্রদল জয় পায়নি, প্রতিদ্বন্দ্বিতায় ছিল না। হল সংসদগুলোতে 234টি পদের বিপরীতে ছাত্রদলের প্রার্থী ছিল মাত্র 54 জন। এই প্রসঙ্গে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, কিরকম নির্বাচন হয়েছে তা সবাই দেখেছেন। 10 তারিখ রাতেই ব্যালট পেপারে সিল দেওয়া হয়েছে ছাত্রলীগকে জেতানোর জন্য। সকালে ভোটের আগেই কুয়েত মৈত্রী হল থেকে সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। অনেকে ভোটই দিতে পারেননি। সেই জায়গায় 9000 ভোটের ব্যবধানে অনেকে জয়ী হয়েছেন, তাদের বিজয়ী দেখানো হয়েছে। কারচুপির মাধ্যমে পুরোপুরি নীল নকশার নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা জানান, তফসিল ঘোষণার পর ডাকসু এবং হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ছাত্রদল দ্বিধা বিভক্ত ছিল। সুষ্ঠু এবং অবাধ ভোট নিয়ে সংশয় প্রকাশ করে কেন্দ্রীয় পর্যায়ের অধিকাংশ নেতা নির্বাচনে অংশ নেওয়ার বিরোধিতা করে। কেন্দ্রীয় একজন যুগ্ম সম্পাদক বলেন, যারা ডাকসু নির্বাচনে যাওয়ার বিরোধিতা করেছিলেন তারা ছিলেন অছাত্র এবং বয়স্ক নেতা। যারা এবার ডাকসু নির্বাচনে অংশ নেবেন তাদের মধ্যে থেকেই হয়তো ভবিষ্যতে ছাত্রদলের কমিটিতে শীর্ষ পদে নেওয়া হবে, এমন আশঙ্কা থেকেই তারা বিরোধিতা করেছিলেন। এ নিয়ে ছাত্রদলের সিনিয়র জুনিয়র নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
তারেক রহমান বৈঠকও করেছিলেন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাত্রদল নেতাদের সঙ্গে ওই বৈঠকে ডাকসু নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়। ওই সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদল নেতাদের বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কোন রকম কর্মকাণ্ড কেউ করতে চাইলে পদত্যাগ করে করতে হবে। সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠকের আগেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নীতি নির্ধারকদের যুক্তি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের সহাবস্থান নিশ্চিত করার জন্য ডাকসু নির্বাচনে অংশ নেওয়া জরুরি। বিএনপির সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রতার কারণে একেবারে শেষ দিনে ছাত্রদলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ছাত্রদলের একাধিক শীর্ষ নেতা জানান, ডাকসু নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রার্থী নিয়ে জটিলতা শুরু হয়। বয়স সীমা বেঁধে দেওয়ায় ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির কোন নেতা প্রার্থী হতে পারেননি। জাতীয় নির্বাচনে বিএনপির ফল বিপর্যয়ের কারণে ডাকসু নির্বাচনেও ছাত্রদলের অনেক যোগ্য প্রার্থী হওয়ার আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত বিকল্প না থাকায় সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভিপি এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক শাখার যুগ্ম আহ্বায়ক আনিসুল হক খন্দকার অনিককে জিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম সোহেলকে এজিএস প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের একজন সহসভাপতি বলেন, সত্যিকার অর্থে আমাদের প্রার্থীরা প্রচারের সময়ও তেমন পাননি। তারপর আবার প্রচারে সমন্বয়হীনতাও ছিল। হল পর্যায়ের নেতাকে ডাকসুর প্রার্থী করায় সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা অপরিচিত ছিলেন। তিনি আরো বলেন, ছাত্রদল প্রার্থীদের জয়ী করার ক্ষেত্রে সিনিয়র নেতাদের আন্তরিকতার অভাব ছিল। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের 23,000-এর মতো অনাবাসিক ছাত্র ছিল, যাদের ফোন নাম্বার সংগ্রহ করে তাদের বাসায় গিয়ে অথবা ফোন করে যোগাযোগ করা যেত, কিন্তু এ ব্যাপারে কেউ আগ্রহ দেখাননি। অনাবাসিক ভোটারদের টার্গেট করা হলে ছাত্রদলের প্রার্থীরা বিপুল ভোটে জয় পেত। যেখানে ডাকসুর বিপি পদে 11,062 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ডাকসু নির্বাচন পরিচালনায় বিএনপি গঠিত কমিটির এক নেতা জানান, দেশে সুস্থ রাজনীতি না থাকায় বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী বিএনপি মনোভাবাপন্ন হলেও সরাসরি রাজনীতিতে আসতে চাইছেন না। শিক্ষাজীবন শেষে সরকারি চাকরির সুবিধার জন্যই তারা এমনটা করছেন। আবাসিক হলের নেতাকর্মীরা হলে থাকার সুবিধার জন্য প্রকাশ্যে সমর্থন দিতে অপারগতা প্রকাশ করেন। এরকম জটিল পরিস্থিতিতে তাদের নির্বাচনে যেতে হয়েছে। ছাত্রদলের প্যানেল ঘোষণার জটিলতা সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে জয়লাভের জন্য নয়, নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ক্যাম্পাসে যেতে পারবে, রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে, নিজেদের অবস্থান জানান দিতে পারবে। এই চিন্তা থেকে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া। ছাত্রদলের রাজনীতিতে প্রকাশ্যে কেউ অংশগ্রহণ করতে না পারলেও নীরব সমর্থক ভোট রয়েছে। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হলে ছাত্রলীগের কার্যক্রমের উপর বিরক্ত এবং ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল প্যানেলকে সমর্থন করবে। এসব বিষয়ে গুরুত্ব দিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিরোধিতার পরও তারা নির্বাচনে যাওয়ার বিষয়ে মত দেন। এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় 3 বছর আগে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির মেয়াদ শেষ হয়েছে 1 বছর আগে। অছাত্রদের দিয়ে বছরের পর বছর কমিটির মেয়াদ পার করার কারণে তাদের পূর্ণাঙ্গ প্যানেল গঠনে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এরই মধ্যে ছাত্রীদের হলগুলোতে তারা কোনো প্যানেলই দিতে পারেনি। অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডাকসুতে ভোটই তো হয়নি, যেখানে ভোটই হয়নি সেখানে কে কত ভোট পেয়েছে সেসব আলোচনা করে লাভ কি? সুষ্ঠু ভোট হলে ছাত্রদলই জিতত। ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক জিএস এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ছাত্রদলকে গত 10 বছরে ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম চালাতে দেয়া হয়নি। ছাত্রলীগ একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার সহাবস্থানের ব্যাপারে দাবি জানানো হলেও কর্ণপাত করেননি। 10 বছরে ছাত্রদলের ক্যাম্পাসে অনুপস্থিতি স্বাভাবিকভাবেই কিছুটা তো ডাকসু নির্বাচনে প্রভাব পড়েছে। ভোট কারচুপির ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্বাচন করেছে তা নজিরবিহীন। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, ছাত্রদলের বেশিরভাগ নেতাকর্মী হলে থাকার সুযোগ পায়নি, বাইরে ছিল। এই নির্বাচন উপলক্ষে তারা সাহস করে যেসব হলে প্রচার চালাবে তাও সম্ভব হয়নি। এছাড়া নিয়মিত ছাত্রদের হাতে সংগঠনের নেতৃত্ব না থাকাটাও পরাজয়ের অন্যতম কারণ। তিনি বলেন, সব দলমতের ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, বিভিন্ন হল থাকবে, এই অধিকার সবার আছে। এই পরিবেশটা যদি না পাওয়া যায় তাহলে কি করার আছে? আমি যখন উপাচার্য ছিলাম তখন পরিবেশ পরিষদ করেছিলাম। সব সংগঠনের নেতাদের 5 জন করে পরিবেশ পরিষদের বৈঠক করা হতো। সেখানে সবার কথা বলার সুযোগ ছিল, নিজেদের মধ্যে সমস্যাগুলো সমাধান করার একটা প্রক্রিয়া ছিল। এখন তা নেই। এটা হলে তো ক্যাম্পাসে সহাবস্থান থাকতো।